শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের বর্তমান বিজেপি সরকার এবছর রাজ্যের 1 লক্ষ যুবক যুবতীকে আত্মনির্ভর হয়ে উঠতে 2 লক্ষ করে অর্থ দিচ্ছে, কিন্তু পরবর্তী 5 বছরের জন্য আসামে বিজেপি সরকার এলে 10 লক্ষ ছেলে মেয়েকে 2 লক্ষ করে দেওয়া হবে। নির্বাচনের প্রাক্কালে শিলচরে এসে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে বেস্তে যাওয়ার মুখে বিরোধী জোট, ধৈর্য ধরতে বললেন গৌরব গগৈ। আজ দিল্লিতে কংগ্রেসের শীর্ষ বৈঠকে আসন বাটোয়ারার শিলমোহর। তবে কি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট বেস্তে যাচ্ছে? অখিল গগৈদের বক্তব্য শুনলে তাই মনে হতে পারে, কারণ যেসব আসন তারা দাবি করছে তা দিতে নারাজ কংগ্রেস। মূলত আসন বাটোয়ারা নিয়েই বিরোধী জোট প্রায় হাতের মুখে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। নির্বাচনের আর 1 মাসও নেই, বিজেপিকে পরাস্ত করার সংকল্প নেওয়া বিরোধী দলগুলি আজও চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে। ভোট নিয়ে কংগ্রেসের ভূমিকায় প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করলেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ ও আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করার কংগ্রেসের কৌটে এদিন বল টেনে দেন অখিল ও লুরিন। গতরাতে কংগ্রেস ছাড়া 6টি রাজনৈতিক দল হোটেল গেটওয়ে গ্র্যান্ডিওরে মিলিত হয়। মিত্রতা নিয়ে দেরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে 6 দল তারা শীঘ্রই মিত্রতা চূড়ান্ত করে যৌথ প্রচার শুরু করার আহ্বান জানায়। তারপরও কংগ্রেস দলের কাছ থেকে সাড়া না পাওয়ায় এক প্রকার হতাশ হয়ে পড়েন বিধায়ক অখিল গগৈ। শুক্রবার অখিল গগৈর বাসভবনে দলের কর্ণধার সমিতির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় মিত্রতার প্রসঙ্গ নিয়েও। বৈঠকের পর বিধায়ক অখিল গগৈ বলেন, খবর ভালো নয়, কংগ্রেস পূর্বের অবস্থান বদল করেছে। গতরাতে কংগ্রেসের সঙ্গে আলোচনায় তার মত আরও খারাপ হয়ে গেছে। কংগ্রেস কেবল তাদের পছন্দের 4টি কেন্দ্র দিতে চাইছে। এমন হলে মিত্রতা কি করে হবে? কংগ্রেস 100 কেন্দ্রে আগেই গুটি মেরে বসেছে। জয়ী হওয়ার সম্ভাবনা থাকা কেন্দ্র দেওয়া না হলে রাইজোর দল মিত্রতা থেকে সরে এলেও কোনো উপায় থাকবে না। তিনি বলেন, রাইজোর দলের পক্ষ থেকে কংগ্রেসকে শেষ চিঠি দেওয়া হবে। চিঠির জবাব ইতিবাচক হলে ভালো, না হলে উপায় নেই। মন্তব্য অখিলের। কেবল অখিল গগৈ নন, মিত্রতা নিয়ে কংগ্রেসের ভূমিকায় অসন্তুষ্ট আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈও। তিনি বলেন, মিত্রতার প্রসঙ্গ নিয়ে তারিখ পে তারিখ উচিত নয়, এর ফলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। তিনি বলেন, বিজেপিকে পরাস্ত করার সংকল্পে কারো ইগোর বিষয় মুখ্য হওয়া উচিত নয়। তার দাবি, মিত্রতা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। কোন দলের প্রার্থী কোন কেন্দ্রে জয়ের সম্ভাবনা রয়েছে তার উপর ভিত্তি করে আলোচনা সম্পূর্ণ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। অজাপো শুক্রবার দলের কর্ণধার সমিতির বৈঠকে বসে অখিল লুরিনের এই তৎপরতার মধ্যে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কার্যসূচি নিয়ে ব্যস্ত থাকা এপিসিসি সভাপতি গৌরব সামাজিক মাধ্যমে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার সাধ্যমতো সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রেখেছেন। তিনি বলেন, দলের বৈঠকে তাকে অনেকেই প্রশ্ন করেছেন কংগ্রেস কেন এত আসন ত্যাগ করছে। তার জবাবে তিনি বলেছেন, এই মুহূর্তে বিরোধীর মিত্রতা অতি প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে মিত্রতা অত্যন্ত জরুরি। অপরদিকে রাজ্যসভা নির্বাচনের পর ঘোষণা হবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। বিহুরপুরী রাজ্যে 1 পর্বে ভোটের সম্ভাবনা। প্রথমে ধারণা করা হচ্ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন। জ্ঞানেশ কুমার গুপ্তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম রাজ্য সফরে আসায় এই সম্ভাবনায় শক্তপোক্ত হয়েছিল। এরপর জানা গেল ফেব্রুয়ারি নয়, মার্চের প্রথম সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনই ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শুক্রবার কাছাড় সফরে এসে মুখ্যমন্ত্রী যে কথা বললেন তাতে ভোটের দিন ঘোষণার তারিখ নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, মার্চের 14 তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচরে এসে 5 গ্রাম থেকে বরাপানি হাই স্পিড করিডোরের এবং শিলচর উড়ালপুলের শিলান্যাস করবেন। এতে এটা স্পষ্ট, 14 মার্চের আগে তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে না। তবে কি রাজ্যে বিধানসভা নির্বাচনও পিছিয়ে যাচ্ছে, এই জল্পনাও তুঙ্গে উঠেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে না
তা পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার তারিখ পিছিয়ে যাওয়াতেই অনুমান করা হচ্ছিল, কারণ আসাম, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোটের দিন ঘোষণা করবে কমিশন। দিসপুরের সূত্র বলছিল মার্চের প্রথম সপ্তাহে ভোটের দিন ঘোষণা হবে। সেই মতো দিসপুরে প্রশাসনিক তৎপরতাও ছিল চুকি পোড়ার মতো, কিন্তু শুক্রবার কাটিগড়ায় মুখ্যমন্ত্রীর সভা থেকেই এই ধারণা বদলে গেল। অপরদিকে হাইলাকান্দি ও লালা শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি ও লালা শহরের নগর জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিলচর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পগুলির সূচনা করেন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে হাইলাকান্দির রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা শাসক, হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা। অপরদিকে ক্ষমতাসনে বসতেই সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের প্রতিচ্ছবি শুধরাতে তৎপরতা শুরু করে দিল তারেক রহমানের সরকার। দায়িত্ব গ্রহণের 72 ঘন্টার মধ্যেই ওপার বাংলার সংখ্যালঘুদের একাধিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসলেন নবনিযুক্ত আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্তর্বর্তী সরকারের সময় তিনি ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ঢাকায় নিজের দফতরে এই বৈঠক করেন আসাদুজ্জামান। বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেদখল জমি পুনরুদ্ধারের বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নতুন আইনমন্ত্রীর সহায়তা চান। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব দোর বলেন, বাওয়ালির রাজা মোট 20 একর জমি ঢাকেশ্বরী মন্দিরের জন্য বরাদ্দ করেছিলেন, কিন্তু বর্তমানে মন্দিরের দখলে আছে মাত্র 8 একর জমি। বাকি 12 একর জমি বেহাত হয়ে গিয়েছে। তার মধ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস হয়েছে 5 একর জমি জুড়ে। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মন্ত্রীকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের জমি ফিরিয়ে দেওয়ার দাবি তারা করছেন না, তবে বাকি জমি ফেরানোর বিষয়ে আদালতে মামলা বিবেচনাধীন। ওই মামলায় সরকার যাতে ইতিবাচক ভূমিকা পালন করে নতুন আইনমন্ত্রীকে সে বিষয়ে উদ্যোগ নিতে আর্জি জানানো হয়। অপরদিকে গুজরাটে বিয়ের রেজিস্ট্রেশনের নিয়মে আসছে বড় রদবদল। রাজ্য সরকারের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যেখানে বিয়ের আইনি নথিভুক্তিকরণে সরাসরি যুক্ত করা হচ্ছে পরিবারকেও। উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘি ঘোষণা করেছেন, গুজরাট রেজিস্ট্রেশন অফ ম্যারেজেস আইনে সংশোধনী আনা হচ্ছে। নতুন প্রক্রিয়ায় করা যাচাই বাছাই ও বহুস্তরীয় নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো, বর কনে দুজনকেই লিখিতভাবে জানাতে হবে তাদের মা বাবা এই বিয়ের বিষয়ে অবগত কিনা। এরপর সহকারী রেজিস্ট্রার 10 কার্যদিবসের মধ্যে উভয় পক্ষের মা বাবাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন। এর জন্য প্রয়োজন হবে অভিভাবকদের আধার কার্ড থেকে শুরু করে কঙ্কোত্রী অর্থাৎ বিয়ের নিমন্ত্রণপত্র পর্যন্ত নানা নথি। ফলে তাৎক্ষণিক বা স্বল্প সময়ের মধ্যে বিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ কার্যত শেষ হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদন করার পর অন্তত 30 দিন অপেক্ষা করতে হবে। এই সময়ে বিয়ের ছবি, সাক্ষীর তথ্য সহ সব নথি রাজ্য সরকারের অনলাইন পোর্টালে আপলোড করা হবে। ফলে প্রতিটি বিয়ের একটি ডিজিটাল রেকর্ড তৈরি হবে, যা স্বচ্ছতা ও রাজ্যব্যাপী নজরদারি নিশ্চিত করবে। হর্ষ সাংঘি বলেছেন, ভবিষ্যতে এমন একটি পোর্টাল থাকবে যেখানে দম্পতি বিয়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ ও মেসেজে তাদের মা বাবাকে জানানো হবে। এতে অভিভাবকদের অনুমতি বজায় পাবে এবং সবার অধিকারও বজায় থাকবে। তবে এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। আইন প্রণেতা ও দম্পতিদের একাংশ মনে করছেন, বাধ্যতামূলক অভিভাবক নোটিফিকেশন অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। আপাতত 30 দিনের জনমত গ্রহণ চলছে, যেখানে বৈধ আপত্তি জানানো হলে চূড়ান্ত আইনে পরিবর্তন আসতে পারে। অপরদিকে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সদ্য গঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠকে তিনি বলেন, আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসতে হবে, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। পরে নিজের বিমান এয়ারফোর্স 1 থেকে ইরানকে আলটিমেটাম দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে 10 দিনের মধ্যে আলোচনায় বসতে হবে, নইলে তাদের জন্য দুর্ভাগ্যজনক কিছু অপেক্ষা করছে। ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত, সময়সীমা পেরোলেই ইরানে হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, কিন্তু বছরের পর বছর ধরে দেখা গেছে অর্থবহ চুক্তি করা সহজ নয়। আমাদের অর্থবহ চুক্তি করতেই হবে, না হলে খারাপ কিছু ঘটবে।
তিনি আরও জানান, কূটনীতির দরজা খোলা থাকলেও তা অনির্দিষ্টকাল খোলা থাকবে না। এই হুঁশিয়ারি সুরেই তেহরান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্দেশ্যে চিঠি পাঠায়। তেহরান রাষ্ট্রপুঞ্জকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, সামরিক হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের তরফে জানানো হয়, ইরানের উপর হামলা হলে আশপাশের শত্রুঘাটি ও সম্পদ বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। তবে একই সঙ্গে ইরান স্পষ্ট করেছে, তারা সংঘাত চায় না এবং আক্রমণ না হলে যুদ্ধেও যাবে না। ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শুক্রবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তেহরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাতে ব্রিটেনের বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেই অনুমতি দিতে অস্বীকার করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ প্রতিবেদন অনুসারে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটি ব্যবহার করার পরিকল্পনা ছিল ট্রাম্পের। তার দাবি, ভয়ঙ্কর রকমের অস্থিতিশীল সময়ের অবসান ঘটাতে ওই ঘাঁটি প্রয়োজন। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইঙ্গিত করেছেন তিনি। তবে ব্রিটিশ সরকার আশঙ্কা করছে আন্তর্জাতিক আইন ভঙ্গ হতে পারে। 2001 সালের ব্রিটিশ আইন অনুযায়ী মিত্ররাষ্ট্র সামরিক অভিযান চালালে ব্রিটেনকে আগাম জানাতে হবে, কিন্তু ব্রিটিশ সেনাঘাঁটি থেকে অভিযান চালালে আমেরিকা তা জানাতে বাধ্য নয়। ফলে অজ্ঞাতের সংঘাতে জড়াতে চায় না লন্ডন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।